কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই যে তার এগুলো আসলে এই ধরনের ফৌজদারি অপরাধের মধ্যে পড়ছে কিনা। কারণ আমি আপনার সাথে দ্বিমত করছি না, আমাদের আইনে এক্সিস্টিং যে আইনও আছে তার অধীনে এই ধরনের যে কোনো কম বেশি আচরণকে অপরাধ হিসেবে সংজ্ঞায়ন করার সুযোগ আছে। কিন্তু আমরা সিরিয়াসলি দেখতে চাই আমি মত প্রকাশের কারণে, এবং সেটা যদি এমন কোনো কিছু না হয় যেটা খুব বাজে কোনো পরিস্থিতি তৈরি করা বা অস্থিরতা তৈরি করার পরিস্থিতি হবে, সেরকম কিছু যদি না হয় সেটার বিরুদ্ধে সরকার থাকবে। কখনো যদি কোনো ইমিডিয়েট স্টেপ মনে হয় যে আপনি যে প্রশ্ন করলেন যেটা ঠিক হচ্ছে না, আমরা নিশ্চয়ই সেটা শুনছে নেব। আমরা এই ব্যাপারে খুব দ্রুত আরো খতিয়ে দেখব। একটা কথা একটু বলে রাখা ভালো, এই সরকার মানে শুধুমাত্র যারা ফাইট করেছেন বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সামনে আছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা ফ্যাক্ট। কিন্তু এই যে শেখ হাসিনার পতন, এটা কিন্তু একটা দীর্ঘ লড়াইয়ের হিস্ট্রি আছে। এটা একটা জুলাই এসে এটা শেষ হয়েছে। এই লড়াই ইনফ্যাক্ট ক্রমাগত চলেছে। যে দলটা এখন ক্ষমতায় আছে সেই দলটাই সেই পুরো দীর্ঘ লড়াইটার নেতৃত্বে ছিল। এবং আমি প্রায় একটা কথা বলি, বিএনপি যদি ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে না যেত, শেখ হাসিনা এমন জায়গায় চলে যেতে পারতেন হয়তো না, আমি নিশ্চিত, কারণ আমার এম্পেরিক্যাল এভিডেন্স আছে যে তখন তো জুলাই এভাবে এসে দাঁড়াতো না। শেখ হাসিনা ক্রমাগত দুর্বল হয়েছিলেন। এবং আমি আপনার সাথে একমত, যারা আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, নিহত হয়েছেন, তাদের আত্মত্যাগ, জি সবাইকে আমি একজন ভূতরাজ সম্পাদক হিসেবে আমি আই গট ইট। তো আপনি আপনার এই ব্যাপারটা করছেন নিশ্চয়ই। তো আমরা আগে যেসব প্রকল্প তো কিছু ছিলই, যেটা অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া হয়েছে, সেগুলো তো কন্টিনিউড আছে, এগুলো বাতিল হয়নি। এবং এখানে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার, সে আরো নতুন করে আরো অ্যাসেস করবে এবং অর্থমন্ত্রী বা পরিকল্পনা মন্ত্রীর সাথে কথা বলবো। আর আমার প্রধানমন্ত্রীর সাথে পলিসি এবং স্ট্র্যাটেজি নিয়ে যেহেতু কথা বলার সুযোগ আছে, এটা আছে, আমরা এটা নিশ্চিতভাবে আরো বেশি করবো। কারণ একটা কথা মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থানের স্টেকও বিএনপির আছে, শুধু ফলভোগী একটা প্রবণতা আছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যে এটা ফলভোগী না, এটা বিরাট। 400 বেশি মানুষ, বিএনপি করা মানুষ 400 বেশি শহীদ হয়েছেন জুলাই মাসে। সো একদম সো যেহেতু স্টেক আছে, বিএনপি এটার প্রতি নিশ্চয়ই সিম্পাথাইজড হবে। আমি এলডিসি নিয়ে আগে একটু বলি। এলডিসি নিয়ে আমরা 3 বছর আরো বেশি সময় চাইছি, কারণ আপনারা জানেন 3 বছর পর পর এলডিসির বিবেচনা হয়। 26 সালে আমরা ছাড়াও নেপালের এলডিসি গ্র্যাজুয়েশনের কথা এবং লাওসের এলডিসি গ্র্যাজুয়েশনের কথা ছিল। আমরা এটা চাইছি না, কারণ হলো আমাদের এলডিসি প্রস্তুতিমূলক যা যা করার কথা, ইনফ্যাক্ট ইউএনএর যে রিপোর্ট আছে সেই রিপোর্টটাও বলছে আমাদের প্রস্তুতি যথেষ্ট না। আমরা গ্র্যাজুয়েশনের জন্য 3টা ক্রাইটেরিয়া আছে, সেগুলো 3টাই ফুলফিল করি। কিন্তু পরবর্তীতে যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে ধরনের ট্যারিফের সুবিধা পাই, ইনস্ট্যান্টলি সেই ট্যারিফ 3 বছর থাকবে, এরপর আর থাকবে না। 26 যদি আমরা গ্র্যাজুয়েট হয়ে যাই 29 পর্যন্ত থাকবে, এরপর আর থাকবে না। আমরা জিএসপি সুবিধা পাই আমেরিকাতে, ইউরোপে, সেগুলোর জন্য নতুন করে বাইল্যাটারাল চুক্তি করতে হবে। দেখা গেছে আমাদের এগুলো প্রস্তুতি ভালো না। প্লাস এখন যেহেতু জ্বালানি সংকট শুরু হয়েছে, এই জ্বালানি সংকটের কারণে সামনে অর্থনীতি কোথায় দাঁড়াবে এটা আসলে বলা কঠিন। সেই কারণে শুধু আমরা না, নেপাল বা লাওস তারাও আসলে মনে করছে এখনই আর এলডিসি গ্র্যাজুয়েশনটা ঠিক হবে না। সেই কারণে আমরা চাইছি। এলডিসি গ্র্যাজুয়েশনে আরেকটা প্রবলেম আছে, আমরা ট্রিপস একটা চুক্তি আছে যেটার আওতায় আমরা মেধাস্বত্ব আইনে ছাড় পাই। আমরা কৌশল, জেনারেল কৌশল তৈরির জন্য 33 সাল পর্যন্ত আমাদের ছাড় আছে। কিন্তু আমাদের 26-এ গ্র্যাজুয়েট হয়ে যেতাম, আমাদের এটা এই মুহূর্তে শেষ হয়ে যেত। ফলে আমাদের ঔষধের দাম বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। সেই জন্য আমরা চেষ্টা করেছি আমরা যেন এটা না হয়। কিন্তু গ্লোবাল পরিস্থিতির কারণে সম্ভবত এটা মোটামুটি নিশ্চিত যে এটা হচ্ছে না, কারোই হচ্ছে না, শুধু আমরা না, নেপাল বা লাওস যারা 26-এ আছে তাদেরও এটা হচ্ছে না। আর দারিদ্র বিমোচন নিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস একটু কাজ করতে শুরু করেছি, আপনাদেরকে একটু অগ্রিম জানিয়ে রাখি। এই যে দারিদ্র্যের হার আপনি যেটা জানতেন, বা দারিদ্র্য সীমার নিচে যে হার, এটা কি রিলায়েবল ডেটা? বাংলাদেশের মাথা পিছু আয় কত? 2800 এত, 2700 এত শুনছেন? ইজ দ্য ডেটা রিলায়েবল? মানে একটা স্বৈরাচারী সরকারের সময় সে কিন্তু ডেটা নিয়ে ম্যানিপুলেট করে। আমরা শুনতাম না যে বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে দেখানো হয় যাতে আমাদের মাথা পিছু আয়টা বেশি দেখা যায়। সো ডেটা ম্যানিপুলেশন কতটা হয়েছে গত স্বৈরাচারী সরকারের সময়, আমরা সেটা নিয়ে কাজ করছি। আর দারিদ্র সীমার নিচে এমনি কিছু মানুষের চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। কারণ বলি, ইন্টারিম সরকারের সময় আমাদের তো জিডিপি গ্রোথ অ্যারাউন্ড 3% ছিল। তাতে সমস্যা যেটা হয়, এটা ইন্টারিম সরকারের তো অব্যবস্থাপনা আছে, তার থেকে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী সরকারের সময় বিনিয়োগ কমে যায়। আপনি যদি ইনভেস্টর হন, আপনি চিন্তা করুন এই সরকারের পর নির্বাচন হোক, কে আসে, তারপর আমি ইনভেস্ট করবো। ফলে অর্থনীতি স্লো ডাউন হয়েছে। সুতরাং দারিদ্র সীমার নিচে মানুষের আরো চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, এটা ভুল না। কিন্তু যে দারিদ্র সীমা আমরা শুনেছি, আমাদের প্রকৃত দারিদ্র সীমা, আমি অর্থনীতি নিয়ে দীর্ঘদিন কাজ করার চেষ্টা করেছি,
আমাদের দারিদ্র সীমা নিচে মানুষের সংখ্যা তার থেকে ফার হায়ার হতে পারে। আমরা এই ব্যাপারটা নিয়েও কাজ করছি। আমাদের মাথা পিছু আয় আসলে কত ছিল 2020-এ, 21-এ, 22-এ, 23-এ, এগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ আমাদের সরকার ভবিষ্যতে ডেটা ম্যানিপুলেট করতে চায় না, সেজন্য সে চায় রিয়ালি কি ছিল সেই তুলনায় আমরা কি হয়েছে শিখা। ধন্যবাদ।